আজকের এই বৃষ্টির দিনে দাদা জনসভা আয়োজন করতে সাহস করেছেন, সেজন্য আগেই ধন্যবাদ জানাই। কেরানীগঞ্জের এই এলাকার আমরা তো ঢাকা হিসাবেই জানি, আজকের এই জনসভার নিশ্চয়ই সভাপতি আছে, মাননীয় সভাপতি আমার শ্রদ্ধেয় দাদা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আজকে উপস্থিত আছে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব হাবিবুন নবী সুহেল, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলার, আর কে কে আছে সবাই, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, এই এলাকার সর্বস্তরের ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আসতে দেরি হয়েছে, কারণ আজকে মুহররমের মিছিলের পিছনে পড়ে আটকা পড়ে গেছিলাম প্রায় 1 ঘন্টা। আমি রওনা হয়েছি সেই উত্তরা থেকে। আমার আজকে কাজ ছিল র্যাব 1 এর হেডকোয়ার্টারে আয়নাগর পরিদর্শনের। আমি যেই মামলা দায়ের করেছি সেই মামলার অংশ হিসেবে তদন্তের টিমের সাথে কাজ ছিল, আয়নাগর দেখতে গিয়েছিলাম। ওখান থেকেই শুরু করি। আমরা আজকে যে অবস্থায় দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে বাংলাদেশে আমরা সবাই সুখের দিনে দাঁড়িয়ে আছি, দুঃখের দিনের কথা আমরা ভুলে গিয়েছি। আমরা ভুলে গিয়েছি আয়নাগরের কথা, আমরা ভুলে গিয়েছি আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অত্যাচারের কথা। আমরা এখন পরস্পরের বিরুদ্ধে লড়ছি। গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভিন্নভাবে বিভক্তি সৃষ্টি করার প্রয়াস চলছে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস ভুলিয়ে দেওয়ার একটা চর্চা চলছে। এটি আরেকটি ষড়যন্ত্র। আমরা দেখতে পাই বাংলাদেশের জনগণ নির্বাচনের পক্ষে কথা বললে একটি পক্ষ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার খায়েশ প্রকাশ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আজকাল কথা বলার স্বাধীনতা এস্টাবলিশ হয়েছে। আমরা বাক ব্যক্তির স্বাধীনতা প্রতিষ্ঠা করেছি। আমরা ফ্রিডম অফ প্রেস এবং রাইট টু স্পিচ আমরা প্রতিষ্ঠা করেছি। সুতরাং সবাই যে যার মতো কথা বলছে, কোনো রকমের জবাবদিহিতা নাই। আমরা কি বলতে চাচ্ছি, তাতে দেশের কি ক্ষতি হচ্ছে বা উপকার হচ্ছে, গণতন্ত্রের পক্ষে যাচ্ছে কিনা, সেটা আমরা বাদ বিচার করছি না। আমরা পরস্পরের মধ্যে আপোষে লড়াই শুরু করেছি, এটা কোনোভাবেই ভালো লক্ষণ নয়। আমরা যখন সংস্কারের কথা বলছি, যখন বিচারের কথা বলছি, অনেকেই বলছে আমরা সংস্কার চাই না, আমরা বিচার বিলম্বিত করতে চাই, আমরা শুধু নির্বাচন করছি। এই কথাগুলো কারা বলছে? যারা নির্বাচনে আসলে যাদের জামানত না থাকার কথা তারা বলছে। এই কথাগুলো যারা বলছে তারা আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছে তারাই এই সমস্ত বয়ান দিচ্ছে। তারা আন্দাজে বয়ান দিচ্ছে, বলছে বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন চায়। আনুপাতিক নির্বাচন কি জিনিস আপনারা কেউ জানেন? আপনারা অনুপাত অনুসারে কোনোদিন ভোট দিয়েছেন? অনুপাতের নির্বাচন পৃথিবীর বিভিন্ন দেশে, কয়েকটি দেশে আছে, কোথাও পরীক্ষামূলকভাবে আছে। সেই অনুপাত হলো 100টা দল যদি দাঁড়ায়, 1, 2, 3, 4 করে 100 নম্বর পর্যন্ত দিতে হবে। আপনি কাকে আগে চান, কাকে 2-এ চান, কাকে 3-এ চান। মাশাআল্লাহ, আমাদের দেশে এখন রেজিস্ট্রেশন যা হচ্ছে পলিটিক্যাল পার্টির, বোধহয় 100 আমাদের এখানে ছাড়িয়ে যেতে পারে। এখন 50 ছাড়িয়ে গেছে। গণতন্ত্রে বলে কথা। এতগুলো রাজনৈতিক দল
সবাই এখন রেজিস্ট্রেশন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। 100 কতটা যেন দরখাস্ত দিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, স্বামী সভাপতি, স্ত্রী সেক্রেটারি, ড্রয়িং রুম হলো পার্টির অফিস, তারাও রেজিস্ট্রেশন চায়। আমাদের আপত্তি নাই যদি নির্বাচন কমিশন তাদের নীতিমালা অনুসারে তাদের রেজিস্ট্রেশন দেয়, কিন্তু একটি দল, নতুন দল, ছাত্রদের দল, যাদের আমরা সফলতা কামনা করি, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা পরামর্শ দিচ্ছি, তারা দাবি করছে মৌলিক সংস্কার না হলে, বিচার না হলে তারা নির্বাচন করবে না। তারা বলছে ওই নির্বাচন কমিশন থাকলে নির্বাচন করবে না। তারা বলছে পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন করবে না। তাই বাবারা, নির্বাচন করার জন্য আমাদের কি কি করতে হবে পরামর্শ দিলেই হয়, শুধু করবা না বললে কি হবে? কিভাবে করবে বললে আমরা না হয় পরামর্শ দেব। প্রথম থেকে তাদের ধারণা হয়েছে 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মালিক তারা। বাবারা, এই আইডিয়া তো শেখ মুজিবের আইডিয়া। শেখ হাসিনা বলতো মুক্তিযুদ্ধের চেতনার পুরোটাই ওরা হচ্ছে কন্ট্রাক্টর। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে 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 আওয়ামী লীগ শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মতো করেই তাদেরকে বাংলার মানুষ বাহির করে দিয়েছে। এই চেতনা বিক্রি করবেন না। বাংলাদেশের সমস্ত মানুষ গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা রক্ত দিয়েছে। শুধু জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা, ছাত্রদল, যুবদলের কর্মীরা 422 জন, ক্ষেত্রমতে 700-এরও অধিক। বিএনপির যারা রাজনীতি করে তারা শহীদ হয়েছে। যারা শহীদ হয়েছে তাদের তালিকা আমরা এখনো পূর্ণাঙ্গভাবে করতে পারি নাই। 2000-এরও বেশি শহীদ হয়েছে বলে বিভিন্ন পত্র পত্রিকার হিসাব করে আমরা দেখেছি। তাদের প্রকৃত তালিকা এখনো এই সরকার করতে পারে নাই। জাতিসংঘ মানবাধিকার কমিশন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট অনুসারে তারা বলেছে 1400-এর মতো শহীদ হয়েছে। তাদের মধ্যে শতকরা 13% নারী ও শিশু। তাদের মধ্যে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তারা শতকরা 66টি বুলেট খেয়েছে, যেগুলো মারণাস্ত্রের বুলেট, যেগুলো সামরিক বাহিনীর অস্ত্রে ব্যবহৃত হয়। তারা বলেছে 2000-এরও বেশি আহত, পঙ্গু হয়েছে, চিরতরে পঙ্গু হয়েছে। আমরা হিসাব জানি না। 5 শতাধিকেরও বেশি মানুষ 2 চোখে অন্ধ হয়েছে, 1 চোখের অন্ধ শত তাদের এখনো হিসাব করতে পারে নাই কেউ। এই যখন অবস্থা, আমরা এখন পরস্পরের বিবাদে লেগে আছি। নির্বাচন করবে না এই বাহাসে আছি। আর কয়েকটি দল সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেছে। বলছে সংসদের নিম্ন কক্ষে অনুপাত চাই, উচ্চ কক্ষে অনুপাত চাই। অনুপাত ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না। যারা এই কথা বলছে তারা একটা চোরের দল। যারা 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে। তারা বলছে বাংলাদেশের নির্বাচন নাকি অনুপাত হারে হতে হবে উভয় কক্ষে। জিন্দেগিতে কোন নির্বাচনে তারা কখনো একটি আসনও পায় নাই, একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই। শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে, সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম। সেখানে একটা দন্তমোবারক শহীদ হয়ে গিয়েছে। আমরা সবাই আমাদের সকলের দাঁত হেফাজত করুক, আমিন। আমরা বলেছি, যারা আপনারা আওয়ামী লীগের সহযোগী ছিলেন, আরো কিছু কিছু দল, 14 দলের নামে যারা সারা বছর সারা যুগ আওয়ামী লীগের সহযোগিতায় ছিল, তাদের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দীর্ঘায়িত করার জন্য তারা সব সময় তাদের অন্তর্ভুক্ত ছিল। কখনো 14 দলের নামে, কখনো 13 দলের নামে, কখনো বিভিন্ন রকমের দলের নাম, আমি নাম নেব না। তারা এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে। সারাদিন আলোচনা করে খানা পিনা খায়, সন্ধ্যাবেলা চলে যায়, কিন্তু কোনো সিদ্ধান্ত হয় না। এইভাবে আমি বলেছিলাম যদি সংস্কারের আলোচনা চলতে থাকে, কবে সংস্কার
একত্রিত করে সনদ সই হবে সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমরাই সবচাইতে বড় প্রবক্তা এই সংস্কারের। আমরা 31 দফা প্রণয়ন করেছি এই সরকার দায়িত্ব নেওয়ারও আরো 1-1.5 বছর আগে। আমাদের নেতা জনাব তারেক রহমান জনসভার মধ্য দিয়ে সেই 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। সেই 31 দফার বাইরে এমন কোনো প্রস্তাব নাই, এখন নতুনভাবে আলাপ হচ্ছে। তবে আমরা এই সংস্কার প্রস্তাবগুলোর একদম বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের কাজে আছি। এক একটি দফার অধীনে বিশাল বিশাল পরিকল্পনা আমরা এখন প্রয়োগ করছি। স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, আদালতের বিষয়, বিভিন্ন দারিদ্র্য বিমোচনের বিষয় এবং বিভিন্নভাবে সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারের দেশের বিভিন্ন সেক্টরে আমরা সেই পরিকল্পনা প্রণয়নের কাজে ব্যস্ত আছি। আমরা আমাদের সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করব যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়, তাহলে আমরা সর্বক্ষেত্রে সংবিধান সহ সমস্ত ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করব। সেই হিসাবে সকল রাষ্ট্র কাঠামো, সাংবিধানিক কাঠামোর সমস্ত গণতান্ত্রিক সংস্কার হবে। আমরা বাংলাদেশের মানুষের সামনে অর্থনৈতিক মুক্তি আনয়নের জন্য সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ উপহার দেব। সেই বাংলাদেশের জন্য আমরা কাজ করছি। আমরা বলেছি সবার আগে বাংলাদেশ। আমাদের একমাত্র স্লোগান সবার আগে বাংলাদেশ, অন্য কোন দেশের তাবেদারি নয়। আমরা পার্শ্ববর্তী দেশের হুকুম দখলদারিত্ব দেখেছি এই দেশে। আমি নাম নিচ্ছি না, বাংলাদেশের পুরো সীমানা করদ রাজ্যে পরিণত হয়েছিল আমরা দেখেছি। বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় কাঠামোর সমস্ত কার্যক্রম সরকার পরিচালনা করত দিল্লি থেকে, আমরা দেখেছি। সেই দিন যেন আমাদের আর না দেখতে হয়। এইগুলো যদি আমরা বলে নির্বাচনের কথা বললে আমরা নাকি আরেক দেশের চর হয়ে গেলাম, গোয়েন্দা হয়ে গেলাম, কি যেন এজেন্ট হয়ে গেলাম। কারা বলছে? যারা চায় নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। একজন চুলওয়ালা দাড়িওয়ালা বুদ্ধিজীবী বলছে গণতন্ত্রের মাধ্যমে নাকি বাংলাদেশে লুটপাটের রাজত্ব সৃষ্টি হয়। তো যদি গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়, পৃথিবীতে আর কোন গণতান্ত্রিক ব্যবস্থা আছে কিনা আমাদের তো জানা নাই। দয়া করে যদি বলেন। তাদের একটাই মাত্র উদ্দেশ্য, বিনা ভোটে তারা যেন বর্তমান সংস্কারবাদী সরকারের আয়ু দীর্ঘায়িত করে। কিন্তু বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের মানুষ ভোটাধিকারের জন্য জীবন দিয়েছে। বাংলাদেশের অগণিত ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা ছাত্রগণ অভ্যুত্থানে অংশ নিয়েছে। বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সকল নেতাকর্মীরা এই রাজপথে রক্ত দিয়ে যা প্রতিষ্ঠিত করেছে তা হচ্ছে জনগণের ভোটাধিকার, জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব। যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা ভোটে বিভিন্ন বাহানায় সংস্কার বিচারের বাহানা দিয়ে আপনারা অনবরত অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। বিভিন্ন রকমের কথা শুনি সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। মধ্যমেয়াদী সংস্কার, দীর্ঘমেয়াদী সংস্কার হবে, কিন্তু আমরা বলেছি এখনই তাৎক্ষণিক স্বল্পমেয়াদী সংস্কার করে নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সেই সংস্কারগুলো সাধন করে নির্বাচন দিতে হবে অতি শিগগির। শুধুমাত্র এই 1 বছরের ভিতরে যদি সংস্কার সাধন হয়ে যায় তাহলে বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করছে অথবা যারা এটা কথা বলছে তাদেরকে বলবো, আপনারা জানেন না রাষ্ট্র কিভাবে চলে। পৃথিবীর ইতিহাস বলে প্রতি প্রায় 16 থেকে 20 বছর অন্তর অন্তর সংবিধানে বিভিন্ন রকমের সংশোধনী আসে। এই পর্যন্ত ভারতের সংবিধান 93 কি 95 বার পরিবর্তন হয়েছে। আমেরিকার সংবিধান প্রণয়নের পরে এই পর্যন্ত 27 বারেরও বেশি পরিবর্তন হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে
সমাজের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে সামাজিক বিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়, সংস্কারের মধ্য দিয়ে যেতে হয়। বাংলাদেশে যত কিছু সাংবিধানিক সংস্কার হয়েছে বিএনপির হাত ধরে এসছে। আমি বলতে পারি আপনাদেরকে, সময় বেশি নেই, যারা চতুর্থ সংশোধনীর কথা বলেন বাকশাল, সেই বাকশালকে বিলুপ্ত করে 1969 সালে 1979 সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম বৈপ্লবিক সংস্কার করেছে সংবিধানে, সেটা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মধ্য দিয়ে। তিনি জাতীয় পরিচয় দিয়েছেন বাংলাদেশি জাতীয়তাবাদ উপস্থাপনের মধ্য দিয়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে তিনি এখানে পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টের সংসদীয় রাজনীতির পরিবর্তন করেছেন, প্রবর্তন করেছেন। ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়ে এই দেশে কেয়ারটেকার ব্যবস্থা প্রচলন করেছেন। এইভাবে অবিরাম রাষ্ট্রীয়, সাংবিধানিক, গণতান্ত্রিক এবং উন্নয়নের প্রগতির জন্য যত রকমের সংস্কার সাধন হয়েছে আমাদের বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। সুতরাং বন্ধুগণ, আহ্বান করব আগামী দিনে যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি, বিনির্মাণ করার আমাদের শপথ আছে, শহীদের রক্তের শপথ আছে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আছে, সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা আছে। সেই বাংলাদেশে ইনশাআল্লাহ নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান, আমাদের সকলের নেতা, বাংলাদেশের নেতা, বাংলাদেশের গণতন্ত্রের রক্ষা কবচ, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পাহারাদার হিসেবে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে এমন একটি উন্নত, সমৃদ্ধ, গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন। সেই রাষ্ট্র গড়ার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যই আমাদের শক্তি। যে ঐক্য গড়ে উঠেছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, সেই ঐক্যকে আমরা সমুন্নত রাখবো, সেই ঐক্যকে আমরা শক্তিতে পরিণত করি এবং সেই ঐক্যকে সামনে রেখে আমরা নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, আমাদের সবার আগে বাংলাদেশ নীতি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমি আর বেশি বক্তব্য দিব না। আমরা সেই বাংলাদেশের প্রত্যাশায় সকলে ঐক্যবদ্ধ থাকবো, সমস্ত জাতি ঐক্যবদ্ধ থাকবো, সমস্ত গণতান্ত্রিক শক্তি, সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবো। কারণ এই ঐক্যই আমাদের শক্তি। আমাদের মধ্যে যেন কোনো বিভক্তি না আসে, গণতান্ত্রিক শক্তি সময়ের মধ্যে বিভেদ সৃষ্টির কোনো প্রচেষ্টা যেন সফল না হয়। আমরা সেই ঐক্যকে ধরে রেখে আমরা সবাই গণতান্ত্রিকভাবে প্রয়োজনে আমরা দ্বিমত পোষণ করব, বহুমত পোষণ করব, আমরা সকলে মিলে তারপরে দিন শেষে একটি রাস্তাতে এগিয়ে যাব। সেই রাস্তা হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার রাস্তা। সেই রাস্তা হচ্ছে গণতান্ত্রিক, উন্নত, সমৃদ্ধ রাষ্ট্র গঠনের রাস্তা। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের তারুণ্যের অহংকার, গণতন্ত্রের রক্ষা কবচ, সামনের বাংলাদেশের নেতৃত্ব জনাব তারেক রহমান জিন্দাবাদ।